জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার বলে। জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। সেটাই নিয়ে সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আওয়ামী লীগ আমি বললে তখন ধারার কথা বলতে 7A and B যুক্ত করেছিলেন বি, যে সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া এবং প্রিয়েম্বল ছাড়া, প্রিয়েম্বল সহ এগুলো, প্রিয়েম্বল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া, এবং তফসিলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো পরিবর্তন করা যাবে না, যেন এটা একটা ধর্মগ্রন্থ। কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না। সেটা ফান্ডামেন্টাল আইন, সারা পৃথিবীব্যাপী, এটা গ্লোবাল অর্ডার। যাই হোক, আওয়ামী লীগ তো নিজেই একটা আইন, সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য। ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য, অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই। আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না, বললে অন্য সমালোচনা হবে। যাই হোক, বলেছিলেন যে তুমি লিখে যাও, তুমি যাহা লিখিবে তাহাই সত্য। এই ছিল আওয়ামী লীগের থিওরি। কিন্তু সেটা টিকে না, কখনোই টিকে না। এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি, আমরা অঙ্গীকার আবদ্ধ। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে, 1.5 বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন আমাদের 31 দফা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে। হ্যাঁ, এই 31 দফা প্রণয়নটা অনেকটা, এখানে ডক্টর জাহিদ সাহেব আছেন, এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল। তখন আমি ভেবেছিলাম এই সংস্কার যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দেগি বাঁচতে হবে। এটা মেহেদী হাসানের গজল নয়। তোমাকে পাওয়ার পরে আমার মনে হলো যদি আরো এক জিন্দেগি বাঁচতে পারতাম। যাই হোক, এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরো এক জিন্দেগি বাঁচতে পারি। এই সংস্কার এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি, এখানে জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদিও অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি, মাত্র 13 মিনিটে। কেউ আলোচনা করে নাই, হাত উঠালো, হাত নামালো, পাশ। সেটার পরিবর্তে 1979 সালের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনই, বাকশাল বিলুপ্ত করলেনই, এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম। সেটা তার হাত ধরে সংস্কার হয়েছে। তিনি সংস্কার করলেন, বিচার বিভাগের সংস্কার করলেন, প্রশাসনের সংস্কার করলেন, অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন,
সবচাইতে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সময় নেই। তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ, কৃষি খাতে, শিল্প খাতে, এই যে গার্মেন্টস এর কথা একজন বলে গেলেন, গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক প্রেরণের কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন, সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হলো। আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম। এখন রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে সেই দায়িত্ব সে গাড়ে পড়ল বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। যদি আমরা এখানে আলোচনা করছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সেটা আমি সংশোধন করে বলবো দি ডেভেলপিং কান্ট্রি। তার সময় তাই হয়েছিল, কেউ একজন বলেছেন। কিন্তু আপনারা সিঙ্গাপুরের লি কিউয়ান কথা তো আপনারা সবাই শুনেছেন। তার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, দিস ইজ এ জার্নি, the history of Singapore 1965 to 2000, probably, যদি আমি না বলে থাকি। সেই বইতেই সম্ভবত উল্লেখ ছিল যে কানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে। তাদের স্বাধীনতা তো আরো অনেক আগে হয়েছে। সেখানে একটি বিমান দাঁড়িয়েছিল অনেকদিন। তিনি নামলেন, দেখলেন একটা ন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে, এবং তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে, এবং অনেকেই বাক্স পেট্রার নিয়ে ওখানে ওঠানামা করছে। সম্ভবত তার এই বইতে তিনি লিখেছেন দি রিচেস্ট লিডার অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সামথিং লাইক দ্যাট। কিন্তু জিয়া রহমানকে আমরা দেখেছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি ডেভেলপিং কান্ট্রি। ওনার দুই সন্তানের যে জামা কাপড়ের কথা আপনারা আলোচনা করলেন এই বইতে, আমি সেই জামা দেখেছি, তার মধ্যে আমি একজন। ওনারা আমাকে বলতেন যে এটা আব্বুর প্যান্ট কেটে আমারটা বানিয়েছে, আব্বুর সাফারি কেটে এটা আমারটা বানিয়েছে। এই সাক্ষাৎকার আপনারা তাই শুনলেন। এরপরে রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বরণের পরে বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তার বিরোধিতাকারী সহ সবাই তার সততা নিয়ে প্রশংসা করেছেন। এবং পৃথিবীতে যে কজন রাষ্ট্রনায়ক অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে বিভিন্ন রকমের মিটিগেশনের জন্য, যেটা গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য, যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একজন লিডারকে পছন্দ করা হতো, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আমাদের জন্য গৌরবের, অহংকারের জায়গা। আমি এখানে আর বেশি কথা বলতে চাই না। বললে সারা দিন সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে। শুধু আহ্বান জানাবো, আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নেই, নিজেরা সেই জীবন গঠন করি। যেমনভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখেছিলাম মানিক মেয়ে বেরিয়াতে, আমরা গিয়েছিলাম, সারা বাংলাদেশ কাঁদছে। তখন ওই কবিতায় মনে হয় এমন জীবন করিবে গঠন